আমার মন বলে ভাই, আমার মন বলে, যত বিতর্কই হোক না কেন সেনা প্রধানের ভাষণ নিয়ে আমার মন বলতেছে সেনা প্রধান পুরাপুরি মানসিক সাপোর্ট দিবেন, হয়তো প্রকাশ করবে না, মানসিক সাপোর্ট দিবে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টিকে। দিবে ভাই, দিবে। এই ইয়াং জেনারেশনের পক্ষে থাকবে, এই ইয়াং জেনারেশনের পক্ষে না থাকলে 5ই আগস্টে উনি ওনাদের পক্ষে যাইতো না। প্রিয় দর্শক, নতুন দলের আত্মপ্রকাশ, বিপিনুরের কাঁপুনি উঠছে কেন? এই খাটাসের হইছেটা কি? খাটাস কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে? সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি যান নাই সেখানে, কারণ তার নিজের দলের একটা অনুষ্ঠান ছিল। বাহ বাহ, কি চমৎকার উত্তর। নিজের দলের অনুষ্ঠান ছিল, আপনার দলে কি আর কোন নেতা নাই আপনি ছাড়া? একজন না একজন কি সেখানে যেতে পারতেন না? ক্ষমতা, যে কোনো রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতা। ক্ষমতা মানে ওই ক্ষমতার চেয়ারটা। এবার যে যত মুখরোচক কথাবার্তাই বলুক, সারা পৃথিবীতে রাজনীতির মাঝে প্রত্যেকের টার্গেট থাকে ক্ষমতার চেয়ারে বসা এবং নিজেদের প্ল্যান পরিকল্পনা দেশ জাতির জন্য ইমপ্লিমেন্ট করা। তো কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে ছাত্রদের এই নতুন দলটি? উপদেষ্টা, সাবেক উপদেষ্টা নাহিদ এখন দলটির মুখ্য, তিনি প্রধান ভূমিকা আছেন। আগামী দিনের হয়তোবা প্রধানমন্ত্রী পদে আমরা তাকে দেখতে পারি। মানে অ্যাকচুয়ালি মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে, যদিও অনেকে অনেক কিছু বলতে পারে। আই ওয়াজ এ উইটনেস দেয়ার, এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হচ্ছে এইভাবে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে, কিন্তু ওই মামুন খালেদ স্যার ওখানে ইয়াটা ঢুকাইছে, ওই যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে। শুরুতেই ক্ষমা চাওয়া শুরু করলো জাতীয় নাগরিক পার্টির নেতারা। এমন একটা দল গঠন করলো, প্রশংসা অভিনন্দন এগুলো চাপা করেছে, চারিদিকে সমালোচনা সমালোচনা। গে, লেসবিয়ান, এলজিবিটি সন্দেহ করে যে আর কে কে আছে, মানে এভাবে একটা দল হয় না। জাতীয় নাগরিক কমিটি নতুন দল, আর অবশেষে এই জাতীয় নাগরিক কমিটিকে নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। তাদের দলের নাম আত্মপ্রকাশ করেছে গতকাল। এরপর থেকে কিন্তু নানান ধরনের কথা উঠে আসতেছে তাদের বিরুদ্ধে, যে এত টাকা তারা পেল কোথায়, কোটি কোটি টাকা কোত্থেকে আসতেছে, তাহলে কি ডক্টর ইউনূস কি তাদের পিছন থেকে টাকা ঢালছে তাদের পিছনে? নানান ধরনের কিন্তু অভিযোগ তাদের বিরুদ্ধে চলে আসতেছে একের পর এক। তাছাড়াও রয়েছে আজকের এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও, যেমন ভিপি নুরুল হক নূর অবশেষে এই জাতীয় নাগরিক কমিটির বিষয়টি নিয়ে কিন্তু গুরুতর বিশ্লেষণ করেছে বা গুরুতর মন্তব্য করেছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো চলুন এক এক করে ভিডিওগুলো আমরা দেখে আসি। আমার মন বলে ভাই, আমার মন বলে, যত বিতর্কই হোক না কেন সেনা প্রধানের ভাষণ নিয়ে আমার মন বলতেছে সেনা প্রধান পুরাপুরি মানসিক সাপোর্ট দিবেন, হয়তো প্রকাশ করবে না, মানসিক সাপোর্ট দিবে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টিকে। দিবে ভাই, দিবে। এই ইয়াং জেনারেশনের পক্ষে থাকবে, এই ইয়াং জেনারেশনের পক্ষে না থাকলে 5ই আগস্টে উনি ওনাদের পক্ষে যাইতো না, ওনাদের পক্ষে না গেলে রক্তের বন্যা বয়ে যেত। তার মানে উনি রক্ত চায় নাই, দেশের মঙ্গল চাইছে, আর দেশের সত্যিকারে যদি মঙ্গল চায় ওনার সাপোর্ট পাবে এই ইয়াং জেনারেশন। আসসালামু আলাইকুম। আমরা কয়েকদিন আগে ফিরে যাই, ফ্ল্যাশব্যাকে। ইউনূস স্যার একটা কথা বলছিল প্রেসের সামনে যে আগের চেয়ে আমরা অনেক শক্তিশালী। কাকে বুঝাইছে? মানে বর্তমান সরকার এবং বাংলাদেশকে বুঝাইছে যে বাংলাদেশ আগের চেয়ে বেশি শক্তিশালী এই মুহূর্তে। আর বাংলাদেশ কে চালাচ্ছে এখন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি যখন বললো আগের চেয়ে আমরা শক্তিশালী, তার 24 ঘন্টার মধ্যে আমরা অনেক অঘটন দেখলাম। বনশ্রীতে ওই যে স্বর্ণ ব্যবসায়ীর উপরে গুলি, মোহাম্মদপুরে ডাকাতি, রাস্তাঘাটে চুরি ডাকাতি, যে যেভাবে পারতেছিল বুঝছেন, আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু ছিল না প্রায় 2 থেকে 3 দিন, যার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় সবাই ডাইকে নিয়ে গেছে, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় উনার পদত্যাগ চাইছিল, ওনার পদত্যাগ চাওয়াতে উনি রাত 3টার সময় নিয়ে কিছু কথা বলছে, যে কথাগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, তারপরে উনি সাবধান করছে, হুমকি দিছে এবং স্পষ্টভাবে বলছে যে আওয়ামী লীগ টাকার জোরে এই অঘটনগুলো ঘটাইতেছে। এরপরই আসলো কিন্তু সেনা প্রধানের ভাষণ। আর ওই ভাষণের মধ্যে কিন্তু অনেক ভয়ের ব্যাপার ছিল। দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিছে, এমন কথা উনি বলছে। আরো অনেক রকম কথা বলছে। আরেকটা কথা বলছিল 30,000 সোলজার আমার বাইরে ডিউটিতে আছে, এটা নিয়ে অনেকে এখন কথা বলতেছে হ্যাঁ ওনাদের কাছে কি মাত্র 30,000 সোলজার? আরে না রে ভাই, 30,000 সোলজার ডিউটিতে আছে এই মুহূর্তে। কিন্তু এই সংখ্যাটা বইলা দেওয়াতে সন্ত্রাসীরা কিন্তু বুঝা নিল যে এত বড় দেশ 30,000, আচ্ছা আমরা ফাঁকে ফুঁকে ট্রাই করতে পারি। সংখ্যাটা বলা মনে হয় ঠিক হয় নাই। তারপরে যাই হোক, ওইখানে অনেক কথা উনি বলছে যেগুলো নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, হইতেই থাকবে, হোক, কোনো ব্যাপার না। কিন্তু সেনাবাহিনী যে একটা শক্তি, এটা কিন্তু বোঝা গেছে ওই ভাষণের মধ্যে। কারণ উনি ওইখানে অনেকগুলো কথা বলছেন, এর মধ্যে ছিল এনাফ, বাট, ইফ, এগুলো আর চলবে না,
ফুল স্টপ দিতে বলছে এবং সেনাবাহিনীকে বাধ্য করতে না করছে, কি সেটা আমরা তো বই জানিছি। তার মানে সেনাবাহিনী আমাদের দেশের একটা বিরাট শক্তি। আর কি শক্তি আছে? হ্যাঁ, আরো শক্তি আছে। বিএনপি কিন্তু একটা বিরাট শক্তি এই মুহূর্তে। হ্যাঁ, বিএনপি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করে দিতে পারে, কিন্তু ওনারা এই ইচ্ছা করবে না, কারণ ওনারাও তো দেশকে ভালোবাসে, কিন্তু ইচ্ছা করলে করতে পারে। এত বড় শক্তিটা কেন বললাম? ওনাদের পিছনে আরেকটা শক্তি আছে এখন, আওয়ামী লীগ। হ্যাঁ, লুকানো আওয়ামী লীগটা আছে কিন্তু ওনাদের পিছনের শক্তি, যার জন্য ওনারা ইচ্ছা করলেই কিন্তু যে কোনো অঘটন ঘটাই দিতে পারে, কিন্তু করবে না। কিন্তু ওনারা ইচ্ছা করলে আরো পজিটিভ মাইন্ডে গেলে দেশে আরো সুশাসন ফেরত আসবে, এটা আমি বিশ্বাস করি, যদি বিএনপি সহযোগিতা করে। তার মানে দুইটা শক্তি, একটা হলো আমাদের মিলিটারি আর একটা হলো বিএনপি। আবার আজকে জন্ম নিছে, মানে শুক্রবার 28শে ফেব্রুয়ারিতে জুম্মাবারে জন্ম নিছে জাতীয় নাগরিক পার্টি। এটাও কিন্তু এখন একটা শক্তি। এই শক্তিটা কার? আমি মনে করি বর্তমান সরকারের শক্তি। অনেকেই তো বলতেছে, ওপেনই বলা বলি করতেছে যে এর পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত আছে। হ্যাঁ, আছে, থাকতেই তো পারে, অসুবিধা কি? এটা কি কোনো সন্ত্রাসী পার্টি জন্ম দিছে নাকি? ভাই, দেশের জন্য ভাবছে উনি, নতুন করে ভাবছে যে নতুনরা কিছু যদি করতে পারে, পুরনরা যে কি করতে পারে সেটা তো দেখেই চিন্তা কইরা এই আবিষ্কারটা করছে। ভাই, বুঝেন না কেন? নতুনদেরকে অবহেলা করলে হবে না, হবে না। ওনাদের টাকার উৎস খুঁজতে যায় না, ওনাদের টাকার উৎস অনেক ভাই, অনেক। আপনারা তো দেখছেন কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প কি বলছিল, বাংলাদেশে $29 মিলিয়ন দিছে, প্রায় 350 কোটি টাকা। কিসের জন্য দিছিল? যে এই দেশের মানুষকে নির্বাচনমুখী করার জন্য। হ্যাঁ, নির্বাচনমুখী করার জন্য, নির্বাচনের উন্নতি করার জন্য, কিভাবে নির্বাচন হইতে পারে, কিভাবে উন্নতি হইতে পারে, এইসব। আবার ইন্ডিয়াতে দিছে 21 মিলিয়ন। কেন? ওই যে ভোট দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য জনগণকে, গ্রামগঞ্জে, যে ভাই ভোট দিতে যাইবেন, গণতন্ত্র এভাবে টিকা থাকবে, আমরা যদি ভোট না দিই গণতন্ত্র টিকবে না, এগুলা বুঝাইবার জন্য। ওই খাতে, পৃথিবীতে এরকম অনেক খাত আছে ভাই, টাকা নিয়ে বৈশা রয়েছে, ওই টাকাটা শুধু আনতে হবে। এইসব কি খাত জানেন? যে তোমরা নতুন রাজনীতির জন্ম দাও। হ্যাঁ, বৈজ্ঞানিক চিন্তা ভাবনায় নতুন রাজনীতিতে নাইমে আসো, দেশের জন্য উন্নতি করো। এরকম খাত থাকতে পারে না? আমি শিওর না, কিন্তু আছে ভাই, আছে। ট্রাম্পের ওই 29 আর 21 মিলিয়ন ডলারের কথা শুনে আমার মনে হয়েছে ভাই, এরকম অনেক খাত থাকতে পারে, ওই সব খাতে টাকা চলে আসবে। আবার আমাদের দেশের এমন অনেক মানুষ আছে এই দলকে ভালোবাসা ডোনেট করতে পারে। বাংলাদেশের এমন কোন দল আছে যে ডোনেশন না নিয়ে চলে? চাঁদাবাজ শব্দটা উচ্চারণ করলাম না, শুনতে খারাপ লাগে যে চাঁদাবাজি করে, টাকা চায় না, ওইটা আমি যাবো না। আমি বলবো ডোনেশন করে। আবার অনেকে আছে বুঝছেন, বড় বড় বিজনেসম্যানরা বিপদে পড়লে, মনে করেন আমি একজন বড় বিজনেসম্যান, আমার সন্তান একটা আকাম কইরা ফেলাইছে, হ্যাঁ একটা আকাম কইরা ফেলাইছে, মনে করেন ধর্ষণ টর্ষণ টাইপের, আমি এখন 1000 কোটি টাকা ডোনেট করে আমার ছেলেকে সেভ করে বিদেশে পাঠাই দেবো, এগুলা হয়। কিন্তু এগুলা কি নতুন দলে গ্রহণযোগ্যতা পাবে? একদম না, একদম না। আমি বিশ্বাস করি এই ধরনের ডোনেশন ওনারা নিবে না। ভালোবাসা যদি কেউ দেয়, নিতে অসুবিধা কি, তাই না? নিতে তো কোনো অসুবিধা নাই। আপনারা এদের পিছিয়ে লাগেন না, কই থেকে টাকা পাইলো, টাকার অভাব নাই ভাই। দেখেন না কি চমকটা দেখাইছে শুভ উদ্বোধনে, বুঝেন না? এগুলোতে আপনাদের গায়ে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে, সামনে আরো আগুন জ্বলবে। কেন বলতেছি? এই যে আর্মি একটা শক্তি, বিএনপি একটা শক্তি, নতুন দল একটা শক্তি, আরেকটা শক্তি আছে, সেটা কি? জামাতে ইসলাম। হ্যাঁ, ছুপার ইসলাম, ছুপার ইসলাম। কেন ছুপার ইসলাম বললাম ভাই জানেন? তলে তলে বহুদূর আগে চলে গেছে। দেখেন আজকে রাজনীতি একটা দল জন্ম নিল, আজকেই ওনারা কি বলছে? স্থানীয় নির্বাচন আগে হবে। আমরা বিএনপি এটা মানি না, যে জাতীয় নির্বাচন আগে, আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। তার মানে কি? একেবারে মুখামুখি, কিন্তু এখন মুখামুখি মাঠে। এটা মনে রাখেন। এই শক্তিটা কই পাইলো? এই শক্তিটা কি? এই নতুন দল, হ্যাঁ হইতে পারে তাদের শক্তি। জাতীয় নাগরিক পার্টির আজকে সমাবেশে কি জামাত ইসলাম ছিল? হ্যাঁ ছিল, হ্যাঁ ছিল ভাই। ইয়াং জেনারেশন ছিল, কম বয়সী ছেলে পেলেরাও ছিল ভাই, বয়স্কও ছিল। এই দলের পিছনে আরো অনেকেই আছে। তারা কারা জানেন? যারা শহীদ হয়েছে, শহীদের পরিবার, যারা পঙ্গু হয়েছে, ওই পঙ্গুদের পরিবার, এবং বিডিআর হত্যাকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা তাদের মা বাপকে হারাইছে, তারা থাকবে। এবং বিডিআরের যারা ক্ষতিগ্রস্ত মামলা খাইছে, তারা থাকবে। আমি মনে করি এই দেশের যারা নিপীড়নের শিকার, জুলুমের শিকার হয়েছে, আয়না ঘর থেকে আরম্ভ করে গত 15 বছর যারাই জুলুমের শিকার হয়েছে স্বৈরাচার শাসকের হাতে, সবাই এই জাতীয় নাগরিক পার্টিতে থাকবে। এটা আমার বিশ্বাস। হ্যাঁ, আমার বিশ্বাস। থাকা উচিত ভাই, থাকা উচিত। নতুন কিছু হোক না, অসুবিধা কি? এখন দেখেন এই যে এতগুলা শক্তি একদম মুখামুখি, কিন্তু আর এই মুখামুখিটা আরো সামনে বাড়বে, অনেক বাড়বে। কি নিয়ে বাড়বে জানেন? এই স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন। প্রিয় দর্শক, নতুন দলের আত্মপ্রকাশ, বিপিনুরের কাঁপুনি উঠছে কেন? এই খাটাসের হইছেটা কি? খাটাস কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে? সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি যান নাই সেখানে, কারণ তার নিজের দলের একটা অনুষ্ঠান ছিল। বাহ বাহ, কি চমৎকার উত্তর। নিজের দলের অনুষ্ঠান ছিল, আপনার দলে কি আর কোনো নেতা নাই আপনি ছাড়া? একজন না একজন কি সেখানে যেতে পারতেন না? বিএনপিকে তো বেগম খালেদা জিয়াকে দাওয়াত দিয়েছে, তারেক রহমানকে দাওয়াত দিয়েছে, কিন্তু বিএনপি তো তারেক রহমানও যান নাই, খালেদা জিয়াও যান নাই, সেখানে তাদের প্রতিনিধি পাঠিয়েছেন।
জামাতের আমিরকে দাওয়াত দিয়েছে, সেখানে প্রতিনিধি জামাত পাঠিয়েছে, আমির তো যান নাই। ডক্টর ইউনূসকে দাওয়াত দিয়েছে, ডক্টর ইউনূস কি সেখানে গিয়েছেন? যান নাই। তাই উপদেষ্টারা সেখানে যান নাই, সেটা খুব ভালো করেছেন, গুড। কারণ উপদেষ্টাদের সেখানে যাওয়ার কোনো দরকার বা কোনো আমন্ত্রিত হলেও সব জায়গায় উপদেষ্টারা যেতে পারেন না এবং যাওয়া ঠিক হবে না। যেহেতু একটা রাজনৈতিক দল হয়েছে, এখানে উপদেষ্টারা গেলে অন্যান্য রাজনৈতিক দলের অনুষ্ঠানেও উপদেষ্টাদেরকে যেতে হবে। আর বিপিনুর আজকে খাটাসের মতন যে চিৎকার করেছে, আমরা ওই কথাটা বিপিনুরকে স্মরণ করে দিতে চাই। কেন বিপিনুর আজকে ভয় পেয়েছে? ওই যে মুসাদের সাথে দুবাইতে সে মিটিং করেছিল, মুসাদের সাথে দুবাইতে মিটিং করে সে যে বাংলাদেশে গেল, যাওয়ার পরে সে কি অ্যারেস্ট হয়েছে না জেলে গিয়েছে? শেখ হাসিনাকে সে এত কথা বলেছে, এত গালমন্দ করেছে, কোনোদিন কি সে জেলে গিয়েছে? তাকে কি জেলে গিয়ে রাখা হয়েছে, জেলে রাখা হয়েছে? জামাত নেতা, বিএনপি নেতারা দুইটা কথা বলতে পারে নাই, তার একটা সিটি ফুটা কথা বলতে পারে নাই। নূর এত কথা বললো, নূরকে কেন শেখ হাসিনা কোনোদিন জেলে নিল না? প্রিয় দর্শক, এইগুলা ছিল পালিত বিরোধী দল। জাতীয় পার্টির মতো আরেকটা পালিত শেখ হাসিনার বিরোধী দলের নাম ছিল এই গণ অধিকার পরিষদ। আর এই কারণেই গণ অধিকার পরিষদের সৎ সাহসী ভারত বিরোধী ছেলেগুলা বের হয়ে গিয়েছে তার কাছ থেকে। যদিও ফারুককে আবার সে ফেরত এনেছে, কিন্তু এখনো আমরা দেখছি যে ভালো ছেলেগুলা, তারেক রহমানের মতো ভালো ছেলে কিন্তু বিপিনুরের সাথে ফেরত আসে নাই। কারণ সে ধরতে পেরেছে, যখন মুসাদের সাথে সে মিটিং করেছে, যখন সে বিদেশ থেকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে, বিভিন্ন নাম দিয়ে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে, তার নামই তো দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, বিকাশ নুরা বলে, সে নূর না বলে, আমি বিকাশ নুরই বললাম। তো আজকের এই নূরের সাংবাদিক সম্মেলনটা আমি শুনলাম যে এই ছাত্রদের উপরে তার এমন খেপা, শেষ পর্যন্ত সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, আপনার নাম নিশানা মুছে যাবে, এইটা ভয় পাচ্ছেন আপনি? যে তাদের কারণে আর এখন সেই 18 সালের কোটা বিরোধী আন্দোলনের কথা আর কেউ বলছে না। 18 সালে যখন কোটা বিরোধী আন্দোলন নূর করেছিল, আমরা নূরের পক্ষে সেলুট না, ভালোবাসা, আন্তরিকতা, আমাদের ছেলেপেলে, আমাদের পরিবারের সন্তানরা নূরকে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নূরের পক্ষে ক্যাম্পেইন করেছে, আমার পরিবারের, আমার আপন ভাতিজা নূরের পক্ষে ক্যাম্পেইন করেছে, ভোট দিয়েছে, কাজ করেছে। কারণ 18 সালে তার কার্যক্রম দেশের মানুষের পক্ষে ছিল। কিন্তু বিপি হওয়ার পরে, তারপরে যখন দল গঠন করলেন, বিদেশে গিয়ে যখন সে নানা রকম কার্যক্রম শুরু করলেন, আর দেশের ভিতরে শেখ হাসিনাকে গালমন্দ করার পরেও একদিনের জন্য যার জেলে যেতে হয় নাই, এতেই প্রমাণ হয় হাসিনা পাতানো গোলাম ছিলেন বিপিনুর। বাংলাদেশের 24-এর আন্দোলনের, 24-এর সংগ্রামের অংশীদারিত্বরা কখনো কোনো অংশীদারিত্বকে নিয়ে সমালোচনা করতে পারে না। 24-এ আপনি যদি অংশীদারিত্ব হন, আমি যদি অংশীদারিত্ব হয়, তৃতীয় কেউ যদি অংশীদারিত্ব হয়, তাহলে আমরা একে অপরের হৃদয়ের ভাই, আপন বন্ধু, আপনজন। ভুল ত্রুটি যদি হয় তাহলে গোপনে ডেকে নিয়ে আমরা পরামর্শ দেব। কিন্তু 24-এর মুক্তিযোদ্ধারা কখনো ডিভাইডেড হতে পারে না, আলাদা হতে পারে না। যার যার রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আজকে বিএনপির কাছে গেলেন, 2টা আসন পাইলেন। আবার দেখলাম গত সপ্তাহ জামাতের আমিরের সাথে বসছেন। কি চান আপনি? বিপিনুর কি চা? তাকে একটা আসন দিলেন তার পটুয়াখালীতে, আর ওই যে তার সেক্রেটারিরা আরেকটা আসন দিয়েছে মেহেরপুরের দিকে। তো এই 2টা আসন বিএনপি থেকে নিলেন, নেওয়ার পরে সেখানের বিএনপি, লোকাল বিএনপিরা তাদের বিরোধিতা হলো। রুহুল কবির রিজভী সাহেবের চিঠি নিয়ে তারা 2 নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। আজকে আবার তারা এই দল সেই দলের কাছে দৌড়াদৌড়ি করছে। কেন? আপনার যার সাথে আপনি ভালো মনে করেন, আপনি বিপিনুর যদি বিএনপির সাথে ভালো মনে করেন, থাকেন বিএনপির সাথে, 2টা আসন নেন, 4টা আসন নেন বিএনপি, আগে আর পরে ফার্স্ট টু লাস্ট আপনি বিএনপির সাথেই থাকেন। আবার জামাতের সাথে গিয়ে দলবল নিয়ে বসছেন কেন? আবার জামাতের কাছে কি 4টা সিট যাবেন? জামাত আপনাকে 4টা দিয়ে দিবে? বিএনপির সাথে আবার দর কষাকষি করবেন? হ্যাঁ, জামাত তো আমাকে 4টা দিবে, আপনারা আমাদেরকে 6টা দেন। এই দর কষাকষি, এই ভিক্ষা, এই দালালির রাজনীতির সময় বাংলাদেশে শেষ। সৎ সাহসী যোগ্য মানুষরা রাজনীতিতে থাকবে, ভোট পাবে, সংসদে যাবে, দেশ পরিচালনা করবে, দেশটা কারো বাপের না। শুরুতেই ক্ষমা চাওয়া শুরু করলো জাতীয় নাগরিক পার্টির নেতারা। এমন একটা দল গঠন করলো, প্রশংসা, অভিনন্দন এগুলো চাপা করেছে, চারিদিকে সমালোচনা। গে, লেসবিয়ান, এলজিবিটি সন্দেহ করে যে আর কে আছে। মানে এভাবে একটা দল হয় না, লজ্জাজনক একটা পরিস্থিতি, মুখ দেখানো যায় না। এখন ক্ষমা চায় তারা, হাসনাত আব্দুল্লাহ ক্ষমা চায়, শারজিস আলম ক্ষমা চায়। আমি মনে করি ক্ষমা চাওয়ার সুযোগ নেই, অথবা তাদের ক্ষমা গ্রহণযোগ্য নয়। না বুঝে ভুল করলে ক্ষমা চাইলে সেটা মাফ করা যায়, কিন্তু জেনে শুনে ভুল করলে সেটা ভুল না, সেটা অপরাধ, ক্ষমার অযোগ্য। কিছু কিছু বিষয় আছে ক্ষমার অযোগ্য, তোরা যেটা করেছে এটা ক্ষমার অযোগ্য। এখন ক্ষমা চাচ্ছেন, আমাদের অনেকে গালাগালি করছেন, করুন, কিন্তু আপনাদের নেতারা ক্ষমা চাওয়া শুরু করেছেন। এখন দেখেন, এটা কিন্তু রেয়ার। কিংস পার্টি না দল অনেক এসেছে, হ্যাঁ, দল ভুল করবে, ক্ষমা চাইবে, এটা ভালো, ক্ষমা চাওয়াটা ভালো। কিন্তু আত্মপ্রকাশ করতে না করতেই ক্ষমা চাওয়া, জনগণের জনরোষে পড়া, ফতোয়া খাওয়া, এই দল করা জায়েজ না, এই ফতোয়া আসছে।
আমি নিজেই বলছি এই দল করা জায়েজ নাই। যে দলের নেতা হয় একজন গে, সেই দল করা জায়েজ হতে পারে না। নানান যুক্তিতে বিজেপি করাও জায়েজ হতে পারে, কিন্তু গের দল করা জায়েজ নাই। আপনি ফতোয়া বুঝুন, শরীয়তের উসুল বুঝুন, মাসলাহাতে মুরসালা বুঝুন। বিএনপি আওয়ামী লীগ করা জায়েজ, আওয়ামী লীগ করা জায়েজ। আওয়ামী লীগের যে নীতিমালা, যা ফেসিবাদী আচরণ, এগুলো আলাদা বিচার হবে, কিন্তু এই দল করা একেবারে হারাম, এই ফতোয়া কোনো মুফতি দিতে পারবে না। কিন্তু যে দল জেনে শুনে কোনো গে কে পোস্ট দেয়, ওই দল করা জায়েজ নেই। দর্শকের কথা অনেকবার বলেছি, এটা বলতে থাকবো, বারবার বলবো। এখন ওরা ক্ষমা চাইছে। দেখেন, হ্যাঁ, এদের মধ্যে যাদের ধর্মীয় অনুভূতি আছে, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত ভালো ছেলে, নামাজি ছেলে, কপালে সিজদার দাগ আছে, ক্ষমা চাইছে। শারজি সালাম ক্ষমা চাইছেন, আরো অনেকে ক্ষমা চাইছেন। কিন্তু এই দলের একটা বড় অংশ, হাসনাত শারজিদের চাইতে বড় বড় নেতা, অনেকে সেই গে নেতাকে গ্লোরিফাই করছেন। তিনি নাকি সেফ হোমের ব্যবস্থা করেছেন। ভুয়া কথা। সেফ হোমের ব্যবস্থা করেছে শিবির। কুয়েত মৈত্রী হসপিটাল থেকে রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সে করে নানান সিস্টেমে বের করে এনেছে সমন্বয়কদের শিবির। এটা প্রতিষ্ঠিত ইতিহাস। সেটাকে বিকৃত করে একজন গে নেতাকে ক্রেডিট দিচ্ছে। মানে তাকে কেন পোস্ট দেওয়া হচ্ছে, সেটার এখন বৈধতা উৎপাদন করছে যে তিনি সেফ হোমের ব্যবস্থা করেছে সমন্বয়কদের। এই কারণে এখন গেও পোস্ট পাবে। এটা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে দেওয়া হচ্ছে, এটা না জানা কিছু নেই। আসিফ আদনান একটা পোস্ট দিবেন, তিনি প্রমাণ করেছেন যেটা জেনে শুনে এই কাজ করে, যাতে এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। ক্ষমা ব্যক্তিগতভাবে হাসনাত আব্দুল্লাহদের ইমান ভালো, ওরা চাইতে পারে, কিন্তু দল হিসেবে ওরা যে অপরাধ করেছে, অপরাধের কোনো ক্ষমা নেই। দর্শক, দল প্রতিষ্ঠা করার শুরুতেই যদি এভাবে ক্ষমা চাইতে হয়, বোঝা যায় যে তোমাদের দিন ক্ষমা চাইতে চাইতেই যাবে, কোনো ভবিষ্যৎ নেই। এই দলের সম্ভাবনা শেষ। একজন গে কে নেতা বানিয়ে এই দলের সম্ভাবনা শেষ। চুরি চামারি কিছু করলে, সরকারি বাস কাজ ব্যবহার করলে, এগুলো এক পর্যায়ে মানুষ ভুলে যায় বা এগুলো ধামাচাপা দেওয়া যায়। কিন্তু এটা ধামাচাপা দেওয়া যায়, বহিষ্কার করে লাভ আছে নাকি? কেন দিয়েছি, এগুলো এস্টাবলিশ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, একজন বহিষ্কার করতে পারবে, কিন্তু আরো আছে কিনা এটা কে বুঝবে? আরো তো এই দলে গিয়ে থাকতে পারে, কারণ যেহেতু ইয়াং এবং জ্বর সারসের ছেলের সাথে নাকি বৈঠক টৈঠক হয়েছে, এরকম থাকতে পারে। টাকা পয়সা কোনো গে এনজিও টেনজিও দিয়েছে কিনা কে জানে। আবার মার্কিনী রাজনীতি করা যাবে না, মার্কিনপন্থী, একথা তো আর নাহিদ বলেনি। পাকিস্তানপন্থী রাজনীতি করা যাবে না, ভারতপন্থী রাজনীতি করা যাবে না, একথা বলেছে। রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান, শারজি সালাম লিখেছেন। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের জন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না। এটা ভুয়া কথা। কারণ কি জানেন? অবশ্যই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী জিনিস জায়গা পেয়েছে, পাবে পাবে পাবে। এই যে মোমবাতি পূজা করেছিল একবার, মোমবাতি প্রজ্বলন কর্মসূচি, ওটা কোন ধর্মে আছে? মোমবাতি প্রজ্বলন এটা জায়েজ না জায়েজ? ফতোয়া নিয়েছো কোন আলেমদের কাছ থেকে? এরপর আবার একজন গে নেতাকে পোস্ট দেয়া, কেন? এটা খোঁজ খবর নেওয়া হয়নি, জানা হয়নি? এটা কেন জানেনি? এটা জানতো, জেনে শুনে এই কাজ করছে। এখন সাজিদ হাসনাত ওরা ভালো, ওরা মাপ চাইছে। এই জন্য আপনি দেখবেন, লিখে রাখেন, এই দল থেকে শত শত আজকে এই নতুন কমিটিতে যারা এসেছে, এর অর্ধেকের বেশি আগামী 6 মাসে পদত্যাগ করবে, আমি ঘোষণা দিলাম। অনেকেই নতুন আরেক দলে যাবে, অনেকে নৈতিকতার কারণে বঞ্চিত, নানান কারণে ওখান থেকে চলে যাবে। দিস ইজ মাই অ্যানালাইসিস, প্রেডিকশন। সাজিদ যে ক্ষমা চেয়েছেন, তিনি বলছেন যা হয়েছে এটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। অনিচ্ছাকৃত ভুল নয়, কথা বললে হবে না, এটা ইচ্ছাকৃত ভুল, এটা পরিকল্পিত, এটা একটা বিশেষ লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য করা হয়েছে, এবং এটা করা হবে। নিজেদেরকে লিবারেল প্রমাণ করতে এই কাজ করা হয়েছে। আমরা নির্ভুল নই, কোনো ভুল করলে আপনারা আমাদের নিজেদের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং কোনো প্রকার যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবেন। অনেক জোরালোভাবে মাপ চেয়েছে সার্জিস, তোমাকে ব্যক্তিগতভাবে মাপ করলাম, তুমি আল্লাহর কাছে তওবা করো, কারণ তুমি ওই গে কে পোস্ট দেওয়ার ক্ষেত্রে তোমার বৈধতা আছে ডেফিনেটলি। এখন তুমি হয়তো জানো না, কিন্তু তোমার চাইতে বড় নেতা যারা, তারা জানে, এবং আমি মনে করি যে তুমিও জানতা। যাই হোক, যেহেতু বলেছো আল্লাহর কাছে তওবা করো, কিন্তু দল হিসেবে ক্ষমার যোগ্য নয়, আমরা ক্ষমা করতে পারবো না। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা চেয়েছেন। রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান, আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাব। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমি ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতি কখনো জায়গা পাবে না। যা হয়েছে সেটা ছিল একটা অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই, কোনো ভুল করলে আমরা আমাদের নিজস্ব ভাই বেদেরকে যদি কিন্তু ওই একই কথা সংশোধন করে নেব। যাই হোক দর্শক, এখন আমি মনে করি এটাও পরিকল্পিত, যে প্রথমে ওই যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের বা এনজিওদের যারা টাকা পয়সা দিবে, তাদেরকে তো খুশি করেছে যে আমরা গে নেতাকে পোস্ট দিয়েছি, এই যে দেখেন আমরা কতটা উদার। তারপরে এখন ক্ষমা চেয়ে এখন সোসাইটিতে নর্মালাইজ হতে যাচ্ছে। এখানে ক্ষমা করার সুযোগ আছে বলে মনে করি না। এই ভুল আওয়ামী লীগ বিএনপি অতীতে করেনি। কিছু কিছু ভুলের ক্ষমা হয় না। রেফাত রশিদ একজন মুসলিম হিসেবে এলজিবিটিকিউ বা গে কমিউনিটিকে নৈতিক জায়গা থেকে আমি সমর্থন করি না। মুনতাসির রহমান জুলাই অভ্যুত্থানে আমাদের যোগাযোগ মেনটেন করার। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।